হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমেস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছো। এর আগে আমি তোমাদের সোনার তরী কবিতা থেকে 5 নম্বরের কিছু সাজেশন দিয়েছিলাম এবং সেখান থেকে কিছু উত্তরও তোমাদের দিয়ে দিয়েছিলাম। দেখো, প্রশ্নগুলো এইগুলো ছিল 1, 2 এবং 3। এই 3টে প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে। বাকি যে 3টে ছিল 4, 5, 6, এই 4 নাম্বার এবং 5 নাম্বার এবং 6 নাম্বার, অর্থাৎ এই যে একখানি ছোট ক্ষেত আমি একেলা, একখানি ছোট ক্ষেত এবং আমি একেলা, এর মধ্যে যে রূপকার্থ প্রকাশ করো, অর্থাৎ যে বলেছিলাম রূপক কথার অর্থ হচ্ছে তুলনা, ছোট ক্ষেতের সাথে যে আমি একেলা সেটার যে একটা রূপকার্থ সেটা আলোচনা করতে হবে। এবং কবি সোনার তরীর মাঝির কাছে যা আবেদন করেছিলেন তা মাঝি রেখেছিলেন কি না এটা একটা, এবং যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, পংক্তির তাৎপর্য নির্ণয় করো। পংক্তি কথার অর্থ হচ্ছে লাইনটির তাৎপর্য নির্ণয় করো। এই 3টে প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়নি, তাই আজকে আমি তোমাদের এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। একখানি ছোট ক্ষেত আমি একেলা, এই একখানি ছোট ক্ষেত এবং আমি একেলা রূপকার্থ প্রকাশ করো। এখানে ক্ষেত রূপকার যে জীবনের কর্মক্ষেত্র বা গোটা জীবনের কর্মকে বোঝানো হয়েছে। কৃষকের নিকট যেমন তার কৃষি জমিটুকু কর্মক্ষেত্র, সেখানেই তার কর্মের ফসল সোনার ধান তৈরি হচ্ছে। কবির জীবনও ঠিক সেই রকম, তেমনি তিনিও নিজের জীবনে সেইরূপ সোনার ধানের মতো এক অপূরূপ কাব্য সম্পদ সৃষ্টি করে চলেছেন তার কর্মক্ষেত্রে। কৃষক যেমন একক প্রচেষ্টার ফসল, কবিকেও তার একক সাধনার কাব্য সম্পদ সৃষ্টি করতে হয়। এখানে এই সৃষ্টি কাজের বাইরে থেকে কারোর সাহায্য মেলে না, তাই কবি একটি ছোট ক্ষেত একাকী দাঁড়িয়ে রয়েছেন। ছোট ক্ষেতের রূপকই হচ্ছে কবির কর্মজগৎ। তারপর প্যারা চেঞ্জ করে এইভাবে লিখবে, আমি একেলা রূপকার্য নির্দেশ করে যে একাকী কবি পদ্মাবেষ্টিত ছোট একটি ক্ষেতে দাঁড়িয়ে রয়েছেন, একাকিত্বের এই ব্যঞ্জনায় কবিচিত্তে সৌন্দর্য বিরহজনিত এক বিষাদময়তা ধ্বনিত হচ্ছে। রবীন্দ্রনাথ এ সম্পর্কে তার ব্যাখ্যায় বলেছেন, মানুষ সমস্ত জীবন ধরে ফসল চাষ করেছে, তার জীবনের ক্ষেতটুকু দ্বীপের মতো চারিদিকেই অব্যক্তের দ্বারা যে সব বেষ্টিত, এই একটুখানি তার কাছে ব্যক্ত হয়ে আছে। এরপর লিখবে এটা পরের প্রশ্নটা যেটা ছিল, কবি সোনার তরীর মাঝির কাছে যা আবেদন করেছিলেন তা মাঝি রেখেছিলেন কিনা। পদ্মার ওপর বর্ষার প্রকৃতিতে কবি যখন তন্ময় হয়েছিলেন, তখন কবি দূরে দেখতে পেলেন একটি তরী বেয়ে গান গাইতে গাইতে কে যেন এপারে আসছে। সে কোনো দিকে না তাকিয়ে পালতোলা নৌকায় ভেসে যাচ্ছে। কবি তার পরিচয় নিয়ে সংশয়ে আছেন। কবি তাকে ব্যাকুল কণ্ঠে আহ্বান করলেন যে সে যেন একবার কবির কাছে এসে তীরে নৌকা ভেড়ায়। অচেনা সেই মাঝি কবির ডাকে সাড়া দিয়ে কবির কাছে এলো। কবির অনুরোধে তার মাঝি কবির সঞ্চিত সোনার ধান তার নৌকায় তুলে নেয়। কবি তার সমগ্র জীবনে নদীর তীরে বসে যত সোনার ধান আহরণ করেছিলেন, ওই বিদেশি মাঝির নৌকাতে সমস্তটাই তুলে দিয়ে কাতর আবেদন জানালেন নৌকাতে কবিকেও তুলে নেওয়ার জন্য, যেন এইটুকু জায়গা করে দেওয়া হয় কবির জন্য। কিন্তু কবি কাতর প্রার্থনা পূর্ণ হলো না। মাঝি স্পষ্টই জানিয়ে দিলেন কবির শেষ অনুরোধে মাঝি কর্ণপাত করলেন না, কারণ তরীতে আর জায়গা নেই। কবির সোনার ধানেই ছোট তরী বোঝাই হয়ে গিয়েছে, অতএব কবিকে তরীতে স্থান দেবার উপায় ছিল না। শূন্য নদীর তীরে একেলা পড়ে রইলেন কবি। কবির সোনার ফসল তুলে নিয়ে মাঝি নৌকায় নিয়ে চলে গেল। কবিকে পিছনে ফেলে রেখে এখানেই কবির মানসিক সত্তাটি প্রকাশ পেয়েছে এক করুণ আরতিতে। তিনিও চান তার সোনার ফসলের মতো সংসার তরণীতে তার স্থান হবে। তার বড় আশা ছিল ফসলের সঙ্গে সংসার তাকেও গ্রহণ করুক। সুতরাং কবির কাতর আবেদন প্রত্যাখ্যান হলো।
এটা গেল 2 নাম্বারটা। তারপরে দেখো লাস্ট প্রশ্ন যেটা ছিল, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এই পংক্তির তাৎপর্য নির্ণয় করো। কবি সমগ্র জীবনে যাহা কিছু কাব্য সৃষ্টি করেছিলেন তা সোনার তরীতে ভরে দিয়ে বিশ্বজনের উদ্দেশ্যে নিবেদন করে জীবন নদীর কূলে দাঁড়িয়ে একটি বর্ষণক্রান্ত অপরাহ্নে নিঃসঙ্গ কবির মানবিক সত্তাটি সংসারের এই অকৃতজ্ঞতায় গুমড়ে গুমড়ে উঠল। সংসারের এই তস্কর বৃত্তি, তস্কর কথার অর্থ কি? চোর, চুরি বৃত্তি। সংসারের এই তস্কর বৃত্তিকে তিনি কোনোভাবেই গ্রহণ করতে পারলেন না। কবি মনে হলো তিনি আজ নিঃস্ব, দানহীন, কারণ তার সৃষ্টিতে সৃষ্টির ওপর থেকে তার সত্তা আলগা হয়ে যাবার জন্য তিনি বেদনা অনুভব করছেন। তার এই ব্যথাতুর আত্মার মর্মভেদী দীর্ঘশ্বাস বিশ্বের সর্বহারা সংসারের স্বৈরাচারের বিরুদ্ধে নিপীড়িত মানুষের দীর্ঘশ্বাসের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। এই অত্যাচারের বিরুদ্ধে কার কাছে মানুষ নালিশ জানাবে? কিন্তু মানুষ জানে না সংসারের এটা অত্যাচার নয়, করুণা। 10 জনের আদরেই কবির আনন্দ। সোনার তরীর মাঝি আদর সহকারেই কবির সৃষ্টি তুলে নিয়েছেন এবং বলেই কবি প্রথম আনন্দ পেয়েছিলেন প্রথমে, কিন্তু তার সৃষ্টি থেকে বিচ্ছেদের কবিতার শেষে বেদনার সুর ধ্বনিত হয়। মানুষ তার সৃষ্টির চেয়েও মহৎ, তারায় তার নিমন্ত্রণ, বোঝা তাকে হালকা করতেই হবে। সংসার এভাবেই মানুষের বোঝা হালকা করে। এ না হলে মানুষ আর মানুষ থাকতো না, সে হয়ে যেত যক্ষ, যে কেবল ধনের রক্ষক ভক্ষক নয়। তার ধন তাই তার শত্রু, কারণ সে চলার গতিকে বন্ধ করে রেখেছে। সে একটা সমাধি ছাড়া অন্য কিছু নয়। কিন্তু মানুষ একটা সমাধি হতে পারে না। বিশ্বের কল্যাণে নিজেকে সমর্পিত হতে হয় তাকে। এখানেই তার সার্থকতা। তাই সব কিছু বিলিয়ে দিয়েই সে ধনী, ঋণী সে কারোর নিকট নয়। যক্ষবৃত্তি তার নয় বলেই সে মুক্ত আত্মা, কারণ তার অপার কাব্য সৃষ্টি সোনার তরীতে তুলে দিয়েই কবি আত্মাভিমান চরিতার্থ হলো। তাহলে এই গেল যে তোমাদের সব কটা প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিলাম। যে কটা আমি এখানে দিয়েছিলাম 6টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সবই তোমরা পেয়ে গেলে। তাহলে হয়ে গেল তোমাদের সোনার তরী কবিতা থেকে আমি 5 নম্বরের প্রশ্নগুলোও দিয়ে দিলাম, কিছু শর্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছিলাম এবং একটা বড় কোয়েশ্চেন দিয়েছি। হয়তো আরও 2-1টা বড় কোয়েশ্চেন হতে পারে, সেগুলো আশা করছি পরে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই গেল আজকের ভিডিও। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।